This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। অন্যদিনের মতো আমি আজকেও কৌশিক আপনাদের কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরব। তবে আজকে যে টপিকের ওপর আলোচনা বা বিশ্লেষণ যাই বলুন না কেন, সেটি আমি একদম শেষে, অনুষ্ঠানের শেষে আমি বলবো। সরাসরি চলে আসবো একদম আমার উপস্থাপনা বা আলোচনায়। আপনারা প্রত্যেকে জানেন, একটা আরজিকর নিয়ে একটা দীর্ঘ ঘটনা। 9ই আগস্ট থেকে গতকাল 27শে জানুয়ারি, আগের বছর 2024-এর 9ই আগস্ট, গতকাল 27শে জানুয়ারি 2025। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। এর মধ্যে রায় ঘোষণা হয়েছে। রায় পরবর্তী সময়ে এখনও কিন্তু আরজিকর এখনও খবরের শিরোনামে। ঠিক কিসের জন্য, সেই আলোচনায় আসবো। তার আগে কতগুলো কথা, খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখা দরকার। আরজিকর কাণ্ডের যে রায়দান হয়েছে, 172 পাতার রায়। প্রসিকিউশনের সেই রায়তে আমরা দেখতে পাচ্ছি, প্রসিকিউশনের তরফ থেকে উইটনেস ছিলেন 50 জন। প্রসিকিউশন যেসব নথি এক্সিবিট করেছেন, সেটা 325টি নথি এক্সিবিট করেছেন, প্রমাণ হিসাবে দাখিল করেছেন। এবং ডিফেন্সের দুটো নথি, মোট 327টি নথি সেখানে আদালতে পৌঁছেছে। জাজ সেগুলোকে দেখেছেন। মেটেরিয়াল এভিডেন্স, প্রায় 75টি মেটেরিয়াল এভিডেন্স খতিয়ে দেখা হয়েছে। 7/10/2024 অর্থাৎ 7ই অক্টোবর চার্জশিট তৈরি হয়েছে। আমরা তার বিশ্লেষণ করেছি এনকে ডিজিটাল প্রথম দিন থেকে। আরজিকর কাণ্ডের বিশেষ নজর রাখছে এবং আমরা আমাদের বহু উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামে এনকে ডিজিটালের আমরা সেগুলো আপনাদের কাছে তুলে ধরতে সমর্থ হয়েছি। 18/1/2025 বিশেষ একজনকে, আপনারা সবাই জানেন, সঞ্জয় রায়, তাকে এককভাবে দোষী সাব্যস্ত করেছেন শিয়ালদা সেশন কোর্ট মাননীয় বিচারক। এবং তার ঠিক দুদিন পরে 20/1/2025 তার সাজা ঘোষণা করেছেন বিচারক। এনকে ডিজিটালের প্রতিনিধিরা সবসময় নজর রেখেছেন আরজিকরের প্রতিটি ঘটনায় বিশেষভাবে। এর আগেও বলেছি, একটু আপনারা জেনে নিন সেদিনকার ছবিটা। 18/1/2025 শিয়ালদা সেশন কোর্ট, বিচার হচ্ছে আরজিকর ঘটনার সঞ্জয় রায়ের। সেদিন সঞ্জয়কে দোষী সাব্যস্ত করলেন বিচারক। বিচারক যেদিন দোষী সাব্যস্ত করলেন, সেই বিচার কক্ষে রয়েছেন নির্যাতিতার বাবা মা, ভিকটিমের বাবা মা বিচার কক্ষে রয়েছেন। যে মুহূর্তে সঞ্জয় রায়কে বিচারক দোষী সাব্যস্ত করলেন, নির্যাতিতার বাবা উঠে দাঁড়িয়ে হাত জোর করে সম্মানীয় বিচারকের উদ্দেশ্যে বললেন যে, আমরা আস্থা রেখেছিলাম আপনার উপর, আজ সেই আমাদের আস্থার মর্যাদা দিলেন আপনি। অর্থাৎ এক বাক্যে তিনি মেনে নিলেন, বা তিনি যেটা চেয়েছিলেন, যে মেয়ের এই ঘটনার জন্য যে দোষী, সে উপযুক্ত সাজা পাক বা দোষী সাব্যস্ত হোক। সম্মানীয় বিচারকের কথায় যে মুহূর্তে এটা জানা গেল যে সঞ্জয় রায়কে আদালত দোষী সাব্যস্ত করেছে, 66 দিনের ট্রায়ালের পর, চার্জশিট দেওয়ার পর 66 দিন ট্রায়ালের পর, বিভিন্ন আর্গুমেন্টের মাধ্যমে, সেখানে প্রসিকিউশনের আর্গুমেন্ট, সেখানে ডিফেন্সের আর্গুমেন্ট এবং ভিকটিমের পরিবারের
নিয়োজিত যে কাউন্সিল অ্যাডভোকেট যারা ছিলেন তাদের আর্গুমেন্ট, সেই আর্গুমেন্ট বিভিন্ন কাটা ছেঁড়া যুক্তির বেড়াজাল, বিভিন্ন রকমভাবে যুক্তি, এই যুক্তির সঙ্গে ওই যুক্তি মিলিয়ে দেখা, খতিয়ে দেখা, জাজ সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন এবং সেই রায় সন্তুষ্ট হলেন নির্যাতিতার বাবা। ছবিটা এরকম, নির্যাতিতার বাবা বলছেন এবং নির্যাতিতার মা পাশে বসে বাবার পিঠের দিকে হাত বুলিয়ে দিচ্ছেন। এবং পরের দুদিন পর, যেদিন রায় ঘোষণা করার দিন, সেদিন আরেকটি ছবি, 20/1/2025 রায় ঘোষণা হচ্ছে। রায় ঘোষণার আগে সম্মানীয় বিচারক প্রসিকিউশনকে, ডিফেন্সকে এবং নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে কাউন্সিল অ্যাডভোকেটদের দাঁড় করানো হয়েছিল, নিযুক্ত করা হয়েছিল, তাদেরকে টোটাল ব্যাপারটাকে কনক্লুড করতে বললেন। প্রসিকিউশন অর্থাৎ সিবিআইয়ের যারা আইনজীবী ছিলেন তারা এটাকে বিরলতম একটা ঘটনা বলে সর্বোচ্চ শাস্তি হিসাবে সঞ্জয় রায়ের আদালতের কাছে ফাঁসির আবেদন করলেন। ঠিক তারপরে ডিফেন্স কাউন্সিল অর্থাৎ সঞ্জয়ের পক্ষে যে আইনজীবীরা ছিলেন, সেই মহিলা আইনজীবী, তিনি সুপ্রিম কোর্টের বিভিন্ন পুরনো রায়ের উদ্ধৃতি তুলে তিনি বিচারকের কাছে, আদালতের কাছে তিনি বললেন যে এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে যে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্ট কখনো কখনো সেই মৃত্যুদণ্ডকে রোধ করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন দোষী। সুতরাং সঞ্জয় রায়ের এটা প্রথম ঘটনা। এর আগে সঞ্জয় রায়ের এরকম কোনো ক্রিমিনাল হিস্ট্রি নেই, আগে পাওয়া যায়নি। সুতরাং তার মৃত্যুদণ্ড না দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হোক। ঠিক তারপরেই ভিকটিমের পরিবারের তরফ থেকে নিযুক্ত যে কাউন্সিল, যারা অ্যাডভোকেট ছিলেন, তারাও বললেন যে আপনি যেরকম উদাহরণের কথা বলছেন যে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে সুপ্রিম কোর্ট পরবর্তী সময়ে তার সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, এমনও অনেক উদাহরণ রয়েছে যে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে সুপ্রিম কোর্ট তার যে রায় সেটা বহাল রেখেছেন, অর্থাৎ মৃত্যুদণ্ডই রেখেছেন। এবং আমরাও এই সঞ্জয় রায়ের ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড আদালতের কাছে চাইছি, আবেদন করছি। তারপরে সম্মানীয় বিচারক তিনি সংক্ষিপ্ত বক্তব্য রেখে তার সাজা ঘোষণা করলেন। সঞ্জয় রায় আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হলেন। ঠিক সেই দিন নির্যাতিতার বাবা, ভিকটিমের বাবা এবং মা পাশে রয়েছেন, বাইরে এসে বললেন যে সিবিআই ঠিক মতো করে কেসটাকে সাজাতে পারেনি বা তাদের বক্তব্যে সেভাবে বলতে পারেনি, সেই কারণেই সঞ্জয়ের মৃত্যুদণ্ড হলো না। তিনি খানিকটা আশাহত হলেন, কারণ তার কাউন্সিলের মাধ্যমে, তার অ্যাডভোকেটের মাধ্যমে তিনি বলেছিলেন এবং তিনিও সঞ্জয়ের সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড চেয়েছিলেন। বিচারক তার বক্তব্যে কেন মৃত্যুদণ্ড নয় তা ব্যাখ্যা করলেন এবং পরবর্তী সময়ে এই আরজিকর নিয়ে যে এক আন্দোলনের রূপরেখা সারা বাংলার বুকে তৈরি হয়েছিল, অনেকেই আশাহত হলেন হয়তো আদালতের এই রায়,
কারণ অনেকেই চেয়েছিলেন সঞ্জয়ের মৃত্যুদণ্ড হোক, ঠিক যেমনটা চেয়েছিলেন নির্যাতিতার বাবা। কিন্তু আইন আইনের পথে চলে, আইন আইনের মতো চলে। সেখানে সঞ্জয়ের মৃত্যুদণ্ড না হয়ে সঞ্জয়ের হয়ে গেল আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। সবই ঠিকঠাক চলছিল। যারা আশাহত হয়েছেন মৃত্যুদণ্ড না হওয়ার কারণে, তারাও কোনো জায়গায় ব্যাপারটাকে মেনে নিয়েছেন, কারণ কাউকে তো মানতে হয়, আদালতকে তো মানতে হয়। তারপর ঘটনা ঘটল কি, এরপর নির্যাতিতার বাবা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতে, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন কথা বলতে শুরু করলেন। ঠিক কি কি বললেন আমরা শুনে নেব, তার আগে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতি। আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনে 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নম্বরে। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। যে কথা বলছিলাম, ঠিক কি কি প্রশ্ন তুললেন বা কি কথা বললেন। প্রথমেই তিনি বললেন যে প্রমাণ লোপাট করা হয়েছে, এই করা হয়েছে, ওই করা হয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন। তিনি প্রথমে সংবাদ মাধ্যমকে বললেন যে ফাঁসি না হওয়ার কারণে তিনি আশাহত, এবং কারণ হিসাবে বললেন যে সিবিআই ঠিক মতো করে কনক্লুড করতে পারেনি ব্যাপারটা, তাই সম্মানীয় বিচারক তাকে ফাঁসি না দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন। ঠিক তারপরে সংবাদ মাধ্যম, বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পেলাম তিনি বলছেন যে এর মধ্যে আরো অনেক জড়িত আছে। সঞ্জয়কে যদি মেরে ফেলা হয় ফাঁসি দিয়ে, তাহলে সেই তথ্যগুলো আর উঠে আসবে না, তাদের নাম আর জানা যাবে না। সুতরাং সঞ্জয়ের ফাঁসির দরকার নেই। এবং এই যে ঘটনা ঘটেছে, প্রচুর প্রমাণ লোপাট হয়েছে এবং তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন, যে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এর দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। গত 27 তারিখ যে অ্যাপিল হলো আবার হাইকোর্টে, সঞ্জয়ের যাবজ্জীবন থেকে যাতে সঞ্জয়ের মৃত্যুদণ্ড দেওয়া যায়, সিবিআই যে অ্যাপিল করলেন, সেখানে নির্যাতিতার বাড়ি ভিকটিমের পরিবারের পক্ষ থেকে যে আইনজীবীরা সেদিন সওয়াল জবাবে অংশগ্রহণ করলেন, তারা পরিষ্কার জানিয়ে দিলেন যে না, আমরা সঞ্জয়ের ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড আমরা চাই না, আমরা চাই তার থেকে কম কিছু সাজা। তার কারণ সঞ্জয়কে বাঁচিয়ে রাখতে হবে, তবে এর সঙ্গে জড়িত বাকি লোকেরা সাজা পাবে বা তাদের ধরা যাবে। এখানে কতগুলো প্রশ্ন উঠে আসছে। এই যে 66 দিনের ট্রায়াল, এই 66 দিনের ট্রায়ালেতে একবারও তো অনেক প্রশ্ন এসেছে, অনেক কথা এসেছে। 66 দিনের ট্রায়ালেতে সঞ্জয়কে বলতে বলা হয়েছে, সঞ্জয় বলেছে যে সে নির্দোষ, তাকে নাকি ফাঁসানো হয়েছে। কিন্তু আশ্চর্য রকমভাবে এই 172 পাতার রায়ে জানা যায়নি বা সঞ্জয় আদালতকে জানায়নি ঠিক কারা কারা এর সঙ্গে জড়িত রয়েছেন, বা ভিকটিমের যে কাউন্সিল, যারা অ্যাডভোকেট ছিলেন ভিকটিমের পরিবারের পক্ষ থেকে, যারা আদালতে দাঁড়িয়েছিলেন এই মামলায়, এই 66 দিন ট্রায়ালের মধ্যে তারা এই যে
আরো অনেকে জড়িত, স্পেসিফিকভাবে তাদের নাম বলতে পারেননি। যদি রায়ের কপি খতিয়ে দেখা যায়, সেখানে ডিফেন্সের তরফ থেকে, অর্থাৎ সঞ্জয়ের যে আইনজীবী, সেই আইনজীবীর মাত্র দুটো নথিকে এক্সিবিট করেছেন, প্রমাণ হিসাবে আদালতে দিয়েছেন, মাত্র দুটো। 66 দিনের ট্রায়ালে কারোর মনে হলো না মনে হলো ভিকটিমের পরিবারের পক্ষ থেকে দাঁড়ানো কাউন্সিল, না মনে হলো সঞ্জয়ের ডিফেন্সে যারা দাঁড়িয়েছিলেন তাদের। এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার, 18/1/2025 যেদিন সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হলো, সেই দিন সঞ্জয় একটা কথা বলেছিল যে নির্দোষকে প্রমাণ হিসাবে দেখিয়েছে, যে আমার গলায় অমুকের মালা ছিল, সেগুলো কেন ছড়িয়ে গেল না, এই গেল না, তাই গেল না। এর আগে বহুবার বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠেছে যে সঞ্জয় ছাড়া কি আরো কেউ ছিল। বহু তত্ত্ব উঠে এসেছে, কিন্তু আদালতের সওয়াল জবাবে, আদালতের চুলচেরা বিশ্লেষণে সেখানে কিন্তু একবারের জন্য এই জাজমেন্ট কপির কোনো জায়গাতে লেখা নেই, জাস্টিস কোনো জায়গাতে বলেননি বা লেখেননি যে সঞ্জয় ছাড়া আরো অনেকের থাকার সম্ভাবনা আছে, বা কোনো জায়গার কোনো প্রমাণ লোপাট হয়েছে বা লোপাট করবার চেষ্টা করা হয়েছে। 172 পাতার যে জাজমেন্ট কপি, তাতে কোনো জায়গাতে কিন্তু সম্মানীয় বিচারক তিনি একথা লেখেননি। বরঞ্চ তিনি যেটা বলেছেন যে সমস্ত খতিয়ে দেখে প্রমাণ, মেটেরিয়াল এভিডেন্স যা ছিল এক্সিবিট করা হয়েছিল, নথি এবং আরো যেসব সাক্ষী যারা উইটনেস ছিলেন তাদের কথাবার্তা শুনে পুঙ্খানুপুঙ্খ বিচার করে জাজের যেটা মনে হয়েছে, জাজ ব্যর্থহীন ভাষায় সম্মানীয় বিচারক জানিয়ে দিয়েছেন সঞ্জয় একমাত্র দোষী এই ঘটনায়, অর্থাৎ এই ঘটনাটি সঞ্জয় ঘটিয়েছে। আরো প্রশ্ন থাকে, 20/1/2025 যখন সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হলো, তখন কেন সঞ্জয়কে দোষী হিসাবে ডিফেন্স এবং ভিকটিমের পক্ষে যে অ্যাডভোকেটরা দাঁড়িয়েছিলেন তারা কেন মেনে নিলেন? সঞ্জয়কে যখন বক্তব্য রাখতে বলা হলো, সঞ্জয় তো এমন একটা ভাব করলেন যে তিনি মহাপুরুষ, তার গায়ে কাদা লাগানো হচ্ছে, তার সম্মান নিয়ে খেলা হচ্ছে। আদালতের সামনে তার যুক্তি খাড়া করবার চেষ্টা করল। যেদিন যাবজ্জীবন কারাদণ্ডে দোষী হিসাবে রায় দিলেন সম্মানীয় বিচারক, সেদিন কেন এই ডিফেন্স এবং ভিকটিমের পক্ষের কাউন্সিল কেন বললেন না, না শুধু সঞ্জয় নয়, বা ভিকটিমের পরিবারের তরফের কথাই তো আদালতে তুলে ধরছেন তাদের দ্বারা নিযুক্ত অ্যাডভোকেটরা, সেই কাউন্সিল। তাহলে সেই কাউন্সিল কেন সেই দিনে সঞ্জয়কে এককভাবে দোষী হিসাবে মেনে নিলেন? 20 তারিখের রায়ের পর কেন সেদিন সঞ্জয়ের মৃত্যুদণ্ডের জন্য সওয়াল করেছিলেন? কেন বলেছিলেন যে না, সঞ্জয়কে কঠিনতম শাস্তি দেওয়া হোক? সেটা যেমন সিবিআই প্রসিকিউশন বলেছে, অর্থাৎ সিবিআই আইনজীবী বলেছে, ঠিক তেমনই ভিকটিমের পরিবার দ্বারা নিযুক্ত আইনজীবী তিনিও একই কথা বলেছেন। সেটা মেনে নিলেন তারা। আর তার ঠিক 7 দিন পর, অর্থাৎ 27/1/2025, 27/1/2025 সেখানে আদালতে দাঁড়িয়ে আবার বলছেন ভিকটিমের পরিবার কর্তৃক নিয়োজিত আইনজীবী, অ্যাডভোকেটরা এবং
ভিকটিমের বাবা এবং মা তারা বলছেন না, সঞ্জয়ের সর্বোচ্চ সাজা আমরা চাই না, মৃত্যুদণ্ড আমরা চাই না। আরেকটি কথা এখানে শুনিয়ে রাখি, সঞ্জয়কে যেদিন অ্যারেস্ট করে কলকাতার পুলিশ তার ব্যারাকের ঘর থেকে, 5 জনকার একটা টিম যখন সঞ্জয়ের সেই ব্যারাকের ঘরে যায়, সঞ্জয় বুঝতে পারে আগের দিন রাত্রে ঘটে যাওয়া ঘটনা। সঞ্জয় তাদের কাছে বলে, আমাকে ফাঁসি দিয়ে দিন। আবার এই সঞ্জয় আদালতে ট্রায়াল এবং রায় ঘোষণা বা দোষী সাব্যস্ত হওয়ার দিনে যখন সঞ্জয়কে আত্মপক্ষ সমর্থন করতে বলা হয় জাজের তরফ থেকে, সম্মানীয় বিচারকের তরফ থেকে, আদালতের তরফ থেকে, সঞ্জয় নিজেকে নির্দোষ বলে প্রমাণ করে। 20 থেকে 27 কি ঘটে গেল নির্যাতিতার পরিবারে? কি ঘটল? সন্তান শোক, সন্তান শোকে বিহ্বল পিতামাতা, তারা কখন কি বলছেন তারা নিজেরাও বুঝতে পারছেন না। নাকি সঞ্জয়ের ক্ষেত্রে যেটা ঘটেছিল, মানে সঞ্জয় একজন ধর্ষক খুনি, সমাজের প্রতিষ্ঠিত মানুষের সমর্থনে নিজেকে নির্দোষ বলার সাহসটা জুটিয়ে নিয়ে সঞ্জয় নিজেকে আদালতে বারবার নির্দোষ বলে প্রমাণ করার চেষ্টা করেছিলেন। ঠিক একই রকম সমাজের প্রতিষ্ঠিত মানুষের শত সহস্র মিথ্যা কথনের আর্জিকর ঘটনা নিয়ে হঠাৎ করে ভিকটিমের বাবা মার মস্তিষ্ক প্রক্ষালিত হলো, মগজ ধোলাই হয়ে গেল। নাকি এর পিছনে আরো বড় কোনো অভিসন্ধি? চোখ রাখছি আমরাও, আপনারাও চোখ রাখুন। আজকে বলেছিলাম যে আমাদের যে বিষয়ে আলোচনা, সেই টপিকটা আমি শেষে বলবো। টপিকটা ছিল সন্তান শোকে বিহ্বল পিতামাতার কখন কোথায় কি বলছে নিজেদের ঠিক নেই, সেইটাই কারণ? নাকি মগজ ধোলাই হয়ে গেছে তাদের? নাকি এর পিছনে আরো কোনো বড় অভিসন্ধি? সন্তান শোক নাকি মগজ ধোলাই নাকি অভিসন্ধি? দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি, আবার দেখা হবে। নমস্কার।